দাদি আছে, তার দাদির কাছে আর কি শিকার গেছিল। আচ্ছা, যে মা আমি এরকম বাইরে যাচ্ছি, তা আমার পিছনতে এত বড় একটা ঘটনা আমাদের সামনে এখন পর্যন্ত আসেনি এবং এই আসিয়ার মা এখন পর্যন্ত বলেনি যে তার বড় মেয়েকেও এই হিটু শিকদার দর্শন করেছে। এই কথা তারা এতদিন পর্যন্ত বলতে সাহস পায় নাই। হিটু শিকদার তিনি মুক্তি পাবেন এবং তিনি সসম্মানে মুক্তি পাবেন, এবং কারণ এই ঘটনার পিছনে অনেক ঘটনা রয়েছে। ইতিমধ্যে একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি, যে ভিডিওগুলো দেখলে রীতিমতো অবাক হবেন। হিটু শেখ আসিয়ার সাথে যে কাম করেছে, সে মুক্তি পেয়ে যাচ্ছে, সে খালাস পেয়ে যাবে। কেন পাবে, তার বিরুদ্ধে কি কি তথ্য সামনে আসছে, অবশ্যই সেগুলো আপনাদের মাঝে এই ভিডিওতে প্রকাশ করব। একদম না টেনে একটি লাইক করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। দাদি আছে, তার দাদির কাছে আর কি শিকার গেছিল। আচ্ছা, যে মা আমি এরকম বাইরে যাচ্ছি, তা আমার পিছনতে এত বড় একটা ঘটনা আমাদের সামনে এখন পর্যন্ত আসেনি এবং এই আসিয়ার মা এখন পর্যন্ত বলেনি যে তার বড় মেয়েকেও এই হিটু শিকদার দর্শন করেছে। এই কথা তারা এতদিন পর্যন্ত বলতে সাহস পায় নাই। হিটু শিকদার তিনি মুক্তি পাবেন এবং তিনি সসম্মানে মুক্তি পাবেন, এবং কারণ এই ঘটনার পিছনে অনেক ঘটনা রয়েছে। হিটু শিকদার তিনি ধর্ষণ করছেন, এটা বাস্তব চিরন্তর সত্য, এইতে কোনো মিস নাই, কিন্তু তিনিও মুক্তি পেয়ে যাবেন। কিভাবে মুক্তি পাবেন? কারণ হিটু শিকদার তিনি তার পুত্রবধূ অর্থাৎ আসিয়ার বড় বোনকেও ধর্ষণ করেছে। আসিয়ার বড় বোন, আসিয়ার মা এখন অবধি পর্যন্ত মিডিয়ার সামনে এটা বলতে অস্বীকৃতি জানিয়েছেন। কারণ হচ্ছে এই হিটু শিকদারের পিছনে এমন এক ব্যক্তি রয়েছে, সেই ব্যক্তিকেই আজকে এই ভিডিওতে পরিচয় করিয়ে দেবো, এবং কিভাবে তিনি মুক্তি পেতে যাচ্ছেন সেটাও কিন্তু এই ভিডিও দেখলে বুঝতে পারবেন। এরকম একজন নরপিশাচ কিভাবে মুক্তি পাবে সেটা বলার আগে বিশেষ করে আসিয়ার বড় বোনের বিষয়টা আসে। তিনি যখন একাধিক মিডিয়ার সামনে বক্তব্য দিয়েছিলেন তখন কিন্তু তার কথায় অনেক ওলটপালট ছিল, এবং আসিয়ার বড় বোন এটা জানতো যে তার শ্বশুর মানে তার ছোট বোনের সাথে ধর্ষণ করতে পারে বা এই ঘটনা ঘটাতে পারে, এটা আসিয়ার বড় বোন জানতো। তারপরেও তিনি কেন তার বড় বোনকে মানে ছোট বোনকে এভাবে নরপিশাচের হাতে ঠেলে দিলেন, এটাই কিন্তু আজকে আপনাদের সামনে স্পষ্ট হবে। আমরা আপনাদেরকে এমন একটা তথ্য দেখাচ্ছি যে তথ্যটা আসলে গোয়েন্দা সংস্থা থেকে ইতিমধ্যেই ফেসবুকের বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা দেখতে পাচ্ছি। সেখানে লেখা রয়েছে আসিয়ার মৃত্যুর সত্য ঘটনা উদ্ঘাটন। এতদিন পরে সেই সত্য ঘটনা উদ্ঘাটন হয়েছে। আপনারা ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, এবং হিটু শিকদারের পিছনে কারা রয়েছে, হিটু শিকদার কিভাবে মুক্তি পেতে পারে সেটা আজকের এই পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটা অন্য সব ভিডিওর মতো না, তাই অবশ্যই আপনাদের এই ভিডিওতে লাইক দিতে হবে এবং আপনার নিজের মতামত কমেন্ট অপশনে লিখতে হবে যে আপনিও হিটু শিকদারের ফাঁসি চান কিনা। এবার আসি আমরা আসল ঘটনায়। আসলে আমাদের সমাজে গরিব হওয়া জন্মটাই মানে গরিব হয়ে জন্মটাই অপরাধ। এটা কেন বলছে সেটা বুঝতে হলে বড় পাপ। দুর্বলের উপর সবলের আঘাত, আসিয়া মরে বেঁচে গেছেন, কিন্তু তার বড় বোন আফিয়া সঠিক বিচার পাবে তো? অর্থাৎ আফিয়ার সাথেও যে এই ঘটনা ঘটেছে, আমি সবটা জানি। সেদিন রাতে কি হয়েছিল, শুধু সে রাতে নয়, প্রতি রাতে কি ঘটে তোমার শ্বশুর বাড়িতে, সেসব কথা আমি বলবো নাকি তুমি নিজেই বলবে? এই কথা যখন এক মেয়ে আসিয়ার বড় বোন আফিয়াকে বলেছিল, তখন সেই আফিয়া আসিয়ার বড় বোন তার পা ধরতে শুরু করেছে। অর্থাৎ অপরাজিতা একটা মেয়ে, তিনি সব কিছু জানতেন। অপরাজিতার পায়ে ধরে, আপা কিছু বলবেন না, আমার ছোট বোনের জীবন তো শেষ হয়েছে, আমার জীবনটা নষ্ট হতে দিয়েন না। অর্থাৎ আফিয়া তিনি বুঝেছিলেন যে হয়তো আসিয়া বেঁচে যাবে এবং আমাদের সংসারটা আবার সচল হবে, তাই তিনি বলছিলেন যে এই ঘটনা আপনি বাহিরে বলিয়েন না। তো তখন সে অপরাজিতার তাকে ছাড়াই নেয় এবং বলে যে যারা ধর্ষণ করেছে তারা তো ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে, তাহলে তুমি কেন ভয় পাচ্ছ? এই কথা যখন আফিয়ার কাছে জিজ্ঞাসা করা হলো, এবার ওড়না দিয়ে তিনি মুখ ঢাকলেন আফিয়া। অপরাজিতা আফিয়ার মুখ থেকে ওড়না সরিয়ে দিয়ে বলে, তুমি চাও না আসিয়া সঠিক বিচার পাক, অপরাধীরা শাস্তি পাক? জি আপা চাই। তাহলে মুখ খোলো, সত্যি কথা বলে দাও, সবাই জানুক সত্য ঘটনা কি। এবার আফিয়া ক্যামেরার দিকে তাকিয়ে থাকে, সাংবাদিকরা তার দিকে তাকিয়ে আছে। আফিয়া আবার দুহাত দিয়ে মুখ ঢাকে, ফুফিয়ে ফুফিয়ে কেঁদে উঠে। অপরাজিতা বলে, কাঁদো কাঁদো, কেঁদে একটু হালকা হও। এই কাদার পরে তিনি যে স্টেটমেন্ট দিয়েছেন, মুষ্টিবদ্ধ হাতের উপর উঠাও, চিৎকার করে বলো আমি মানুষ, আমারও ভালোভাবে বেঁচে থাকার অধিকার আছে। আফিয়া ওড়না আঁচলে মুখ মুছে নেয়, তারপর ক্যামেরার দিকে তাকিয়ে শক্ত হয়ে দাঁড়ায়। সাংবাদিক ভাইদের বলেন, শোনেন, আমার ও আমার ছোট বোনের সাথে কি ঘটেছিল সেই রাতে। আফিয়া নির্ভয়ে বলে, আমি আফিয়া বাবা মায়ের প্রথম কন্যা সন্তান, অভাবের সংসার আমাদের, তাই
পড়াশোনা করা হয়নি, একটি ভালো সম্বন্ধ আসায় অল্প বয়সে মা বাবা আমাকে বিয়ে দিয়ে দেয়। এবং এই কথা কিন্তু তার মাও স্বীকার করছে যে আমাদের অভাবের সংসার ছিল, যে কারণে আমরা তাকে অল্প বয়সেই বিয়ে দিয়ে দিয়েছি। আমি প্রথমে বিয়ে করতে রাজি হইনি, সবাই আমাকে বোঝায় অভাবের সংসার, একজন খাওয়ার মানুষ কমলে ছোট ভাই বোন ভালো খেতে পারবে, তাই আমি রাজি হয়েছি। বিয়ের প্রথম দিন থেকেই আমার শ্বশুরের কুনজর বুঝতে পারি। রাত্রে বিছানায় স্বামী ব্যবহারের পর আমাকে পোশাক পরতে না দিয়ে রুমের বাইরে যায়, অর্থাৎ স্বামী তার সাথে একান্ত মেলামেশা করার পরে তিনি রুম থেকে বের হয়ে যায় এবং তখন আফিয়াকে কাপড় চোপড় পরতে দেয় না। অন্ধকারে আমার শরীরের উপর কারো উপস্থিতি বুঝতে পারি, মানে এই সময় তার শ্বশুর ওই ঘরে প্রবেশ করে। এটাও খেয়াল করি এখন যে আছে সে আমার স্বামী না, অন্য পুরুষ, কিন্তু কে তা বুঝতে পারছি না। আমার ছোট শরীর স্বামীকে সহ্য করাই অসম্ভব। অতঃপর আরেকজন, আমি ব্যথায় কুঁকড়ে উঠি, চিৎকার করার চেষ্টা করি, কিন্তু আমার মুখ চেপে ধরে, ফিসফিস করে আমাকে চুপ করতে বলে, মেরে ফেলার হুমকি দেয়। এবার আমি কণ্ঠ চিনতে পারি, এ কণ্ঠ আমার শ্বশুরের কণ্ঠ। অতঃপর সে ছেড়ে চলে যায়, আবার আরেকজন আসে, এটাকেও আমি চিনতে পারি, সে হচ্ছে আমার দেবর। এরপর আমার স্বামী ভিতরে আসে, তাকে বিষয়টি জানালে সে রেগে যায়। অর্থাৎ স্বামী নিজেই জানতো যে এই ঘটনা ঘটেছে, যখন তাকে আবার বলা হইতো, একজন স্ত্রীর সবচেয়ে আপন হচ্ছে স্বামী, স্বামীকে যখন বলা হইতো স্বামী রেগে যেত এবং সে বলে সে সারা ঘরে আর কেউ আসেনি, মানে এই ঘরে আর কেউ আসেনি। পরের দিন শাশুড়িকে জানালে বলে আমি স্বপ্নে দেখেছি, মানে যখন এই ঘটনা ঘটেছে আফিয়া অর্থাৎ আসিয়ার বড় বোন তার শাশুড়িকে জানায় যে আমার সাথে এরকম হয়েছে, তখন শাশুড়ি বলে তুমি এটা স্বপ্নে দেখছো, স্বপ্নে এইসব হয়েছে। এভাবে প্রতি রাতেই আমার স্বামী, শ্বশুর ও দেবর আমাকে ধর্ষণ করে। আমি স্বামীকে বললে মারধর করে, আর শাশুড়িকে বললে সে বলে ভূতের আসর আছে, মানে তোমাকে ভূতে পাইছে এরকম। আসিয়ার সাথে যে ঘটনা ঘটছে সেটাও কিন্তু ভূতের একটা কাহিনী দিয়ে সেটাও কিন্তু শেষ করে দিতে চেয়েছিল। ভূত প্রতি রাতে আসে আমার কাছে, তারপর বাড়িতে আসলে মাকে জানাই বিষয়টি, এবং মা কিন্তু ভিডিওর শুরুতে আপনারা দেখছেন যে স্বীকার করছে। আর কি স্বীকার গেছিল আচ্ছা, যে মা আমি এরকম বাইরে যাচ্ছি, তা আমার পিছনতে মা বিষয়টি বিশ্বাস করেনি, ভেবেছে মেয়ের বয়স কম, তাই স্বামীর কাছে যেতে ভয় পায়, তাই সান্ত্বনা দেয় সময় হলে ঠিক হয়ে যাবে। আসলে মা তো এটা বিশ্বাস করতেই পারে না। আসিয়ার বড় বোন শ্বশুর বাড়িতে যেতে চাচ্ছে না, ছোট বোন আসিয়াকে সাথে পাঠায় তার মা। আসিয়াকে আমার শাশুড়ির সাথে রাখতে চায়, কিন্তু আমি দেইনি। শাশুড়ি আসিয়াকে তার কাছে রাখতে চেয়েছিল, কিন্তু শাশুড়ির কাছে তো আবার সে শ্বশুর ঘুমায়, এবং শাশুড়িও যেহেতু শ্বশুরের এই প্ল্যানের সাথে সামিল, তাহলে এই শাশুড়ির সম্মতি তো 100% রয়েছে, সেখানে বসে তার ছোটো বোন বেশি নির্যাতিত হতে পারে, সেই জন্য তিনি নিজের বোনকে নিজের কাছে রাখছেন। এবার নিজের বোনের কাছে রাখার পরও সেই ছোটো বোনকে তিনি হেফাজত করতে পারেন নাই। আসিয়ার পাশে থাকা অবস্থায় ওই ঘটনার আগের রাত্রে একইভাবে আমার স্বামী দরজা খুলে বাথরুমে যায়, তারপর আমার শ্বশুর ঘরে আসে। স্বামীকে দেখতে হবে একটু ভূত না তার বাপ, এটা ভেবেই আমি আসিয়াকে পা দিয়ে ধাক্কা দেই। কয়েকবার ধাক্কা দেওয়ার পর আসিয়া জেগে যায়। প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পারে। সে বিছানা থেকে নেমে গিয়ে রুমের লাইট জ্বালিয়ে দেয়। তখনই আমার শ্বশুরকে উলঙ্গ অবস্থায় দেখতে পায়। আসিয়া সাথে সাথে বলে, তাহলে আপনি এ ঘরে কেন, আর এ অবস্থায় কেন? তখন শ্বশুর ঘর থেকে বেরিয়ে যায়। আমার স্বামী ঘরে আসে, তখন আমাদের মাঝে ঝগড়া হয়। স্বামী তো নিজেও জানতো যে তার পিতা আসে। আমার স্বামী আমাকে মারধর করে, আমাকে মারে আর নিষেধ করে এই কথা যেন কাউকে না বলি, কিন্তু আসিয়া বলে সে আব্বা আম্মার কাছে সব বলে দিবে। এদিকে মারামারির শব্দ শুনতে পেয়ে লোকজন চলে আসে। তখন আসিয়াকে এক ঘরে আটকে রাখে, হাত পা মুখ বেঁধে রাখে, কাউকে বুঝতে দেয় না আসিয়ার কথা। আর আমার কথা বলে ভূতে ধরেছে, তাই স্বামীকে সন্দেহ করে, লোকজনও তাই বিশ্বাস করে। ততক্ষণে সকাল হয়েছে। এদিকে আফিয়ার শ্বশুর বুঝতে পারে যে আসিয়া বাড়িতে ফিরে সব বলে দিবে, আসিয়াকে বলতে দেওয়া যাবে না, তাই তাকে আটকে রাখে। রাতের অপেক্ষা করে। সন্ধ্যার পরে লোকজন ঘুমিয়ে পড়লে গভীর রাত্রে আসিয়াকে ধর্ষণ করতে যায়। আসিয়াকে কতটা নির্মমভাবে ধর্ষণ করা হয়েছিল আজকে সেটির বর্ণনা দিয়েছে ডাক্তাররা। মানে আপনারা জানেন যে আসিয়ার সেই অংশটা ব্লেড দিয়ে কেটে তারপর ধর্ষণ করেছিল। চিকিৎসকরা ডাক্তার বলছে আসিয়া যেহেতু বাচ্চা মেয়ে, তাই তার গোপনাঙ্গের দেপট খুবই ছোট, সেজন্য ধর্ষণরা কিছুটা ধারালো ব্লেড
কাঠি দিয়ে গোপনাঙ্গে ছিদ্র করার চেষ্টা করেছিল। সে ছিদ্র ছিল আনুমানিক 5 সেন্টিমিটার গভীর। তারপর গোপনাঙ্গের একদম ভিতরের দিকে অনেকগুলো ক্রেস করা হয় এবং সেটা করা হয় একদম সূক্ষ্মভাবে, অনেকটা সময় নিয়ে। এ কাজ করার সময় নাক মুখ চেপে ধরা হয়েছিল যাতে কোনো রকম চিৎকার করতে না পারে। তারপর মানুষ চলে আসার আওয়াজ পেয়ে আরেকজন গলা চেপে ধরে মেরে ফেলার জন্য, আর এজন্যই অক্সিজেনের অভাবে অজ্ঞান হয়ে পড়ে মেয়েটা। মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল তখন। এ নির্মম বর্ণনা দিতে গিয়ে বারবার কণ্ঠস্বর কাঁপছিল ডাক্তারের। তিনি বলেছিলেন এরকম কন্ডিশনে ভিকটিম স্পট মারা যায়, মানে সাথে সাথেই মারা যায়। এই মেয়েটা যে এখনও বেঁচে আছে এতে আমরা অবাক হচ্ছি। তাহলে এবার বুঝুন কতটা অমানবিকভাবে নির্যাতন করা হয়েছিল বাচ্চা মেয়েটাকে। একে একে শ্বশুর, স্বামী, দেবর তিনজনই পালাক্রমে ধর্ষণ করে। আর পরে জিজ্ঞাসা করে কাউকে বলবি? আসিয়া ক্ষীণ কণ্ঠে বলে আপনারা খারাপ, আমি বলবই। এবার সিদ্ধান্ত নেয় আসিয়াকে মেরে ফেলা। আসিয়া গোপনে চিৎকার করে আর বলে আপনারা খারাপ। আসিয়ার চিৎকার বন্ধ করার জন্য গলা চেপে ধরে আসিয়া অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আর ব্যথায় জ্ঞান হারিয়ে ফেলে। ওরা ভেবে আসিয়া মরে গেছে। এবার তারা আফিয়ার নিকট আসে, অর্থাৎ আসিয়ার বড় বোনের কাছে। প্রতি রাতের মতো তিনি আফিয়া ধর্ষণ করে। এবার তারা বলে তুই একথা কাউকে বললে তোরও অবস্থা তোর বোনের মতো হবে। আফিয়া সাক্ষাৎ মৃত্যু দেখে ভয়ে কাঁপে আর লজ্জায় ধর্ষণের ঘটনা প্রকাশ হওয়ার ভয়ে সে উল্টাপাল্টা কথা বলেছে। এ ব্যাপারে তাকে ইন্ধন দিচ্ছে আসিয়ার দাদি। সত্য ঘটনা এই, শুধু আসিয়া ধর্ষণের শিকার হয়নি, তার চাইতেও ভয়ঙ্কর রকমের নির্যাতনের শিকার হয়েছে আসিয়া, অর্থাৎ আসিয়ার বড় বোন। আসিয়া মরে হয়তো বেঁচে গেছে, কিন্তু তার বড় বোনের কী অবস্থা হবে? এখন একটা বিষয় বুঝেন, এখানে আসিয়াকে তো তিনি মৃত্যুবরণ করছেন, কিন্তু তার বড় বোন, তাকে তো এখনও একটা লম্বা সময় বাইসে থাকতে হবে। তার স্বামী নাই, তার শ্বশুরবাড়ি নাই, এবং তিনি ধর্ষণের শিকার হয়েছেন। এই কথা যদি জনগণের সামনে স্পষ্ট হয়, আরে এই ঘটনার, তাহলে কি সেই মেয়েটারা কখনো বিয়ে হবে? তো সেজন্য তিনি অনেক সময় কথা বলতে গিয়ে উলটপালট বলেছেন। হ্যাঁ, যে কারণে এই ঘটনা কিন্তু আমাদের সামনে বারংবার আসতেছিল। এবং আপনারা জানেন যে এই ঘটনার পিছনে মানে তাদের পুরো একটা ফ্যামিলি জড়িত রয়েছে। তাই আমি মনে করি পুরো ফ্যামিলিকেই ফাঁসি দেওয়া উচিত। শুধু ফাঁসি না, সবচেয়ে ভালো হতো যে তাদেরকে বেঁধে, এক রশিতে বেঁধে যদি প্রকাশ্যে আগুনে দাহ করা যায় তো সবচেয়ে সেটা ভালো হতো। আসলেই এরকম একটা নির্মম ঘটনা আপনাদের সামনে এতদিন পরে স্পষ্ট হলো, এবং এটাই সত্য ঘটনা। কারণ আসিয়ার বড় বোন এই বিষয়টা কিন্তু বিভিন্ন ধরনের গোলমাল পাকিয়ে ফেলছিল। এবার যে সত্য ঘটনাটা সামনে আসলো, এ বিষয়ে আপনার মতামত কি, এবং আপনি এই বিষয়টা কোন নজরে দেখছেন কমেন্ট অপশনে জানাবেন, এবং আপনি ধর্ষকের সর্বোচ্চ শাস্তি কী চাচ্ছেন কমেন্টে লিখে যাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্পূর্ণ ভিডিওতে দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিও গুরুত্বপূর্ণ। আসিয়ার সাথে যে ঘটনাটি ঘটেছে, সম্পূর্ণ ঘটনাটি অবশ্যই একটি নরপশু ছাড়া কেউ করতে পারে না। আমরা চাই যে তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক, কিন্তু শাস্তির ক্ষেত্রে কাল বিলম্ব করা হচ্ছে, কেননা তথ্যপত্র এক এক দিকে একটি একটি ছড়িয়ে যাচ্ছে। আসিয়ার সাথে যে কর্মকাণ্ডগুলো করা হয়েছিল সেটা টিউব ব্যবহার করা হয়েছে। সেখানে ময়নাতদন্তের কোনো রিপোর্ট কি, ডিএনএ টেস্ট কি আসছে কি না, এবং নির্দিষ্টভাবে কে এরকম কাজটি করেছে সে বিষয়গুলো কি পরিলক্ষিত হয়েছে কি না, এই বিষয়ে কোনো তথ্য কিন্তু সেরকমভাবে প্রকাশিত হয়নি। অবশ্য আজকের রিমান্ড শেষ হয়েছে, আগামীকাল হয়তো বা আনুষ্ঠানিকভাবে সেগুলোকে প্রকাশ করা হবে। মূলত 3 জন এরকম একসাথে করতে পারে বলে মনে হচ্ছে না, কেননা যেখানে বাপ এবং ছেলে রয়েছে, যত নরপশু থাকছে না কেন বাপ ছেলে মিলে যদি করবে এরকম কাজ আমার মনে হয় না। আর যদি করেও থাকে তাহলে আরেকজন যে ছিল সেও সেটাকে প্রশ্রয় দিবে, আর সেও যদি প্রশ্রয় দেয় তার স্ত্রী সেটা মেনে নেবে, সেটাও কিন্তু অকল্পনীয়। প্রিয় দর্শক, এই সকল বিষয়গুলো শুধু নিতান্ত ধারণা। আপনাদের কি ধারণা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দেবেন সর্বত্র।